এই বিল তো মন্ত্রীর বাড়ি, আমরাও তো মিনিস্টার ছিলাম, আমরা তো বিদ্যুতের বিল দিই নাই, সমস্ত খরচ এটা সরকারি বহন করে মন্ত্রী থাকাকালীন। এটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন মন্ত্রীর বাড়ি মন্ত্রীর বাড়ি, তো মন্ত্রীর বাড়িতে গিয়ে তো যা খরচ এটা সরকার দিচ্ছে, এটা তো তাদের জনগণের উপর গিয়ে পড়ছে এটা। এবং নিগমের কর্মচারীদের বাড়িতে বসিয়েছেন এবং বসান, আপত্তি কী আছে এটা, তিনি গ্রাহক হিসেবে টাকা পেমেন্ট করবেন। এবং এই জায়গাগুলিতে গিয়ে বলছে যে ডে এহেড মার্কেট। এখন যেটা আগামী দিনে আসছে, আমি যেটা বলবো, এই যে কেন বলতে পারেন যে কেন আমরা এটা বিরোধিতা করছি, এবং আমাদের বক্তব্য এটা আমি এখনও বলছি বা আমরা বলছি বাড়ানোর দরকার নেই। কেন আমি বলছি, কারণ স্বীকার করে নিয়েছে 16টা শহর আছে ত্রিপুরা রাজ্যে, এই 16টা শহরে, এটা আমার বক্তব্য না কিন্তু নিগমের বক্তব্য আমি বলছি, নিগম যে ট্যারিফ পিটিশন করেছে সেখানে দেখেছে 16টা শহরে 60% নিচে বিল হয়, তাহলে 40% বিলই হয় না, টাকা আদায় হয় না। আর রুরাল এরিয়া, গ্রামীণ এলাকার সম্পর্কে 50% অনেক নিচে, বুঝতে পারছেন। তাহলে আমি যদি 100% বিলিং না করতেও পারি, 80% বিলিং করা যায়, 80% বিলিং করলে কিন্তু এটা প্রফিটেবল অর্গানাইজেশন হয়ে যায়। এবং সেই বিলিংয়ের এগেনস্টে যদি টাকাটা আদায় করতে পারি, ট্যারিফ বাড়ানোর কোনো দরকার আছে, কোনো প্রয়োজনীয়তা আছে নাই। দ্বিতীয় যেটা ট্রান্সমিশন লসের কথা বলছে, এটা নির্ভর করে টেকনিক্যাল ফল্ট কত দূর করা যায়। তার জন্য তো প্রচুর সেন্ট্রাল স্কিম আসছে। আমাদের সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট এখনও কাজ শেষ করতে পারি, এটা শেষ করার কথা 2019-এ, এখনও কাজ শেষ করছে, যদিও কিছু কিছু উদ্বোধন করছে এখনও, এইটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট। সেখানে গিয়ে এটা করতে পারে, করে না কেন? করলেই তো এখানে কমে যায়, ট্রান্সমিশন লসটা কমে যায় এবং গ্রাহকের উপরে কোনোটা পাস করার কোনো দরকার নেই। এই যে নিগমটা যে প্রফিটে এসছে, এই কাজগুলো করে কিন্তু জায়গাতে। এবং তিনি যখন বিরোধী দলের নেতা ছিলেন, এই বিধানসভায় দাঁড়িয়ে তিনি যেই যুক্তিগুলি দেখিয়েছেন, এগুলি কিন্তু আমি বলেছি, যা যা বলেছেন এই ব্যবস্থা নিন, তাহলে তো আর বাড়ানোর দরকার নেই। তিনি প্রতিটা, ওনার বক্তব্য কিন্তু একটাও আমার বক্তব্য না। এবং আমি সেই দিন যেগুলো বলেছি, উনি বিরোধী দলের নেতার সময় কিন্তু থাকার সময় এই প্রশ্নগুলো তুলেছে। আমরা কিন্তু যুক্তি দিয়ে শুনেছি, অফিসারদের ডেকেছি, কিছু করণীয় থাকলে করো, ইমপ্রুভ করেছে। এবং এখানে ইঞ্জিনিয়াররাই তো এটাকে একটা ভালো জায়গাতে নিয়ে গেছে। কাজেই এই যে দাম বাড়ানোর যৌক্তিকতা নেই বলে এই কারণে আমরা মনে করি এবং এটা প্রত্যাহার করা উচিত বলে মনে করি। এখন আমি যেটা বলবো যে মূল বিষয় যেটা, যে কেন এই যে এই মিটার, স্মার্ট মিটার সম্পর্কে আমাদের বক্তব্যটা পরিষ্কার। মিটার থাকতে হবে, মিটারের বিরুদ্ধে আমরা না। প্রযুক্তি উন্নত হোক, এটার বিরুদ্ধে না, উন্নত প্রযুক্তি আমরা চাই। কিন্তু উন্নত প্রযুক্তি যদি কমার্শিয়াল আউটলুকে হয়, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে জনগণের স্বার্থকে বিসর্জন দিয়ে, এই জায়গাটা আমাদের কিন্তু আপত্তি আছে। তাহলে কী হবে? পকেট কাটা হবে, মানুষের সর্বনাশ হবে। এবং এই প্রযুক্তি কাজে লাগে। এবং স্মার্ট মিটার সম্পর্কে বক্তব্য যে বিষয়গুলি এসছে, এবং আমরা যখন সরকারে ছিলাম, স্মার্ট মিটারের প্রস্তাব যখন ওয়ার্ল্ড ব্যাংকের থেকে আসে, ওয়ার্ল্ড ব্যাংকের তাদের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছিল। এবং ওয়ার্ল্ড ব্যাংকের অফিসারে প্রশ্ন করা হয়েছিল যে ওয়ার্ল্ডের তো অনেক জায়গায় স্মার্ট মিটার ইউজ করেছে, আপনাদের এক্সপিরিয়েন্স কী? একজন অফিসার বলেছিল কিছু অবজেকশন আছে, কিছু কিছু বিষয় সম্পর্কে প্রশ্ন উঠছে, এইটুকু বলেছিল। আজকের কথা নয়, এটা 2016 সালের কথা বলছি, প্রথম যখন ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে প্রজেক্টটা দেওয়ার জন্য আসে। তো এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট, এবং সেই অনুযায়ী কিন্তু চান্স নিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন এই যে ওয়ার্ল্ড ব্যাংকের স্মার্ট মিটারগুলো তৈরি হচ্ছে, এটা বর্ডারটা কার এবং এটা কে দেখছে? ব্যাকগ্রাউন্ডে প্লেয়ার হলো টাটা এবং আদানি। টোটাল মিটারের সংখ্যা কত? তখন ছিল 26 কোটি, এখন এটা তারাই বলছে গ্রাহক বেড়েছে, স্বাভাবিক এটা 27 কোটির উপরে হবে। তাহলে এটা থ্রুআউট দি কান্ট্রি, আমি না কমিয়ে বলছি, আমি সংখ্যা অনেক বেশি হবে। আমি গভর্নমেন্ট রিপোর্টটা বলছি, আমার রিপোর্ট না, কিন্তু সরকারি রিপোর্টের ভিত্তিতে আমি বলছি। এখন এটা 27 কোটির উপরে হবে। তাহলে এই মিটারগুলোর দাম কত হবে? প্রায় 2.5 লক্ষ কোটি টাকার কাছে হবে। এবং এই দাম নিয়েও বিতর্ক আছে। অ্যাকচুয়ালি দামটা 7 থেকে 8 হাজার। ভবিষ্যৎ দিন এটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারবে না। কিন্তু এই স্মার্ট মিটার সম্পর্কে ফার্স্ট কোয়েশ্চেন হলো, যদি এটার কোনো টেকনিক্যাল ফল্ট ধরা পড়ে বা খারাপ হয়, কে রিপ্লেস করবে? আগে তো যেটা রিপ্লেস করতো নিগম, কিন্তু এখন নতুন অর্ডারে
কে রিপ্লেস করবে? নাই, কিচ্ছু নাই। তাহলে এটা গ্রাহককে বহন করতে হবে। গ্রাহকের পক্ষে একটা গরিব গ্রাহক অ্যাট এ টাইম যদি মিটারটা খারাপ হয় আরেকটা মিটার কিনতে পারবে 7 থেকে 8,000 টাকা দিয়ে, সেই মিটারটা কিনতে পারবে গ্রাহকের, গরিব গ্রাহকের সম্ভব? এটা পরিষ্কার হওয়া উচিত স্মার্ট মিটার লাগানোর আগে। দ্বিতীয় যেটা, এই স্মার্ট মিটারের মধ্যে যেটা লক্ষণীয়, যে এই যে এখন ধরুন সাবসিডি কথাটা বিলে লেখা থাকে, যেটা বামফ্রন্ট সরকার সময় চালু করেছে 40 কোটি টাকা, এখন গিয়ে নতুন এটা যখন আসবে সাবসিডি এরপরে ডিবিটি সিস্টেম হয়ে যাবে, ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার। ওই যে ইয়ের মতো আপনাদের সিলিন্ডার বলেছিল যে কোনো চিন্তা নেই, ভালো করে আসবে, আপনারা এটা মেনে নিয়েছে পাবলিক। এখন তো ভালো করেই জানেন কি আসছে কি পাচ্ছে, সাধারণ ভালো করে জানে, এটা গ্যাসের মতো। এখানে গিয়ে সাবসিডির টাকাটা ওই সিস্টেমে গিয়ে স্মার্ট মিটারের মাধ্যমে এই রিডিংটা নিয়ে তারা এটাকে ওইখানে ওই সিস্টেমে যাবে। এটা হলো তাদের ফিউচার প্ল্যান। আমরা আশঙ্কাগুলো এই কারণেই করছি। এবং এখানে গিয়ে যেটা রিভাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম, যেটা তাহলে পুনর্গঠিত বিতরণ ক্ষেত্র, এখানে গিয়ে যে লাভজনক এলাকাগুলো বেছে নেবে। এটা কিন্তু সবচেয়ে কী হবে জানেন, এই যে টোটাল ইন্ডিয়ার সমস্ত স্মার্ট মিটারের যে ডেটাটা, এটা সেন্ট্রালি গিয়ে একটা বেসরকারি সংস্থার হাতে যাবে। সেই বেসরকারি সংস্থা যখন কন্ট্রোল করবে, সে দিল্লিতে বসে দেখবে কোন জায়গাটা লাভজনক। ধরুন আগরতলা শহরটা লাভজনক, এখানে ঘনবসতি এবং কমার্শিয়াল বেশি, সে এখানে এসে বলবে আমি এই জায়গার সাপ্লাইটা নিয়ে নিলাম, কিন্তু সে গন্ডা ছড়া যাবে না। সে যাবে কি করব সব। আজকের বিকশিত ভারতের যারা অনুসারী, এই সরকার কিভাবে জনগণের উপরে শুধু রান্নার গ্যাস বা বিদ্যুৎ তার মাসুল বাড়িয়ে, দাম বাড়িয়ে না, পানীয় জলের উপরে, জলই জীবন, সেখানেও কিভাবে জনগণের উপর ট্যাক্স চাপাচ্ছে। 18 সালের আগে যেখানে আমাদের জলের যে পার ইউনিটের ইয়ে ছিল 30 টাকা, মাঝখানে 10 টাকা বাড়িয়ে করেছে 40 টাকা। গত 8ই মে তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারম্যানশিপে জল বোর্ডের সভা করার পর সাধারণত এরকম যদি মন্ত্রীদের উপস্থিতিতে বা কোনো বোর্ডের সিদ্ধান্ত হয়, সঙ্গে সঙ্গে প্রকাশ করা হয়, নোটিফিকেশন জারি করা হয়, মন্ত্রীরা আলু করে প্রেস কনফারেন্স করেন, ব্রিফিং করেন। এটা 8 তারিখে সই হয়েছে জয়েন্ট সেক্রেটারি, আর লাগু করছে এখন 1 জুলাই 2025 সাল থেকে। কত টাকা এখন যে পার কানেকশনে পার মান্থ 40 টাকা, অর্থাৎ 7.5 বছরে 100% বাড়িয়ে দিল। 50% বাড়িয়ে দিল না 100%, 30 টাকা থেকে 30 থেকে 60, 100%। তারপর চার্জ ফর দি রেগুলাইজেশন অফ এক্সিস্টিং আনঅথরাইজড কানেকশন, যদি কেউ এরকম আনঅথরাইজড দিয়ে থাকে, এটা রেগুলার করতে গেলে পরে, এটা ছিল আগে 1000 টাকা, এটা করেছে 1500 টাকা, এটাও 50% বাড়িয়ে দিল। কিন্তু খুবই অবাক করার বিষয় যে এখানে 3টা ক্যাটাগরি। একটা হলো ওয়াটার চার্জ ফর কমার্শিয়াল কানেকশন। কমার্শিয়াল কানেকশন কারা নেয়? যাদের ফ্যাক্টরি আছে, আইসক্রিম ফ্যাক্টরি বা আরো এরকম অনেক মিষ্টির দোকান বা এরকম থাকতে পারে যাদের জলের প্রয়োজন, তাদের বেলায় 300 টাকা পার মান্থ, এখনো 300 টাকা, 1%ও বাড়ানো হয়নি। অর্থাৎ সরকার যাদের পয়সা আছে, মুনাফা করতে পারে, অর্জন করতে পারে, তাদের বেলায় একেবারে দরাস। কিন্তু সাধারণ মানুষ, জল তো সবাই ইউজ করতে হয়। এইভাবেই আমাদের রাজ্যের সরকার জনগণের উপরে প্রতিটি ক্ষেত্রে ট্যাক্স বসাচ্ছে।
তাদের আয় তো বাড়ছেই না, উল্টো নানাভাবে তাদের পকেট কাটার এই ব্যবস্থা উনি করছে। আমরা এই যে সরকারের এই নীতির বিরুদ্ধে আমরা ঠিক করেছি, এবং স্মার্ট মিটার লাগানোর যে সিদ্ধান্ত তার প্রত্যাহারের দাবিতে রাজ্যের সব জেলা, মহকুমা এবং এমনকি অন্যান্য জায়গাতেও যেখানে বিদ্যুৎ নিগমের বা বিদ্যুৎ দপ্তর অফিস আছে সেখানে আমরা প্রথম ধাপে বিক্ষোভ প্রদর্শন করব। এরপরে যদি সরকারের টনক না নড়ে, এরপরও সরকার জবরদস্তি করে কোনো যুক্তি ছাড়া এইভাবে এদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এবং এটা খুবই সুখের কথা, আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দল তারাও তাদের মতো করে প্রতিবাদে এগিয়ে এসেছেন। আমি আশা করব আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষ এবং বিজেপির বিরুদ্ধেও এই সিদ্ধান্তের যে প্রতিবাদ আছে এটা নিয়ে ক্ষুব্ধ, এটা পরিষ্কার। সাধারণত সরকারের এই জাতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যদি জনমনে ক্ষোভ তৈরি হয়, সরকারি অফিস থেকেই মন্ত্রীরা প্রেস কনফারেন্স করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, বিদ্যুতের ব্যাপার কালকে প্রেস কনফারেন্স করছেন বিদ্যুৎ মন্ত্রী বিজেপির পার্টির অফিস। বুঝে দেওয়া, ভাই তোমরা চুপ থাকো। বিজেপি আরো দুজন সাথীকে নিয়ে করা মানে হলো বিজেপির লোক, তোমরা এই ব্যাপারে কোনো মুখ খুলবে না। কাজে খুব কায়দা করে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী যে বিদ্যুৎ নিগমের অফিস বা মহাকরণ থেকে বা তার অফিস থেকে তার এই যে ম্যারাথন এই না করে তিনি পার্টি অফিস থেকে করছেন। অর্থাৎ বিজেপির লোকজন তোমরা ক্ষুব্ধ হইও না, তোমরাও যদি এইভাবে মুখ খোলো তাহলে তো আমাদের সরকারের কাজকর্ম করা এবং যেভাবে এ রাজ্যের মানুষকে ঠকানোর যে একটা একটা করে তারা ব্যবস্থা করছে এটা করা যাবে না। কাজী আমি আহ্বান জানাবো ভারতীয় জনতা পার্টি সমর্থক যারা, তারা বিজেপির সমর্থক বলে তাদের বাড়িতে কিন্তু বিদ্যুতের বিল কম যাবে না, তাদের বাড়িতেও যাচ্ছে 70-80 লাখ টাকার বিল, এরাও রেহাই পাবে না। তারাও প্রতিবাদ করুন, রাস্তায় নামুন। এই বিল তো মন্ত্রীর বাড়ি, আমরাও তো মিনিস্টার ছিলাম, আমরা তো বিদ্যুতের বিল দিই নাই, সমস্ত খরচ এটা সরকারি বহন করে মন্ত্রী থাকাকালীন। এটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন মন্ত্রীর বাড়ি। তো মন্ত্রীর বাড়িতে গিয়ে তো যা খরচ এটা সরকার দিচ্ছে, এটা তো তাদের জনগণের উপর গিয়ে পড়ছে এটা। এবং নিগমের কর্মচারীদের বাড়িতে বসিয়েছেন এবং বসান, আপত্তি কী আছে? এটা তিনি গ্রাহক হিসেবে টাকা পেমেন্ট করবেন। এবং এই জায়গাগুলিতে গিয়ে বলছে যে ডে এহেড মার্কেট, এখন যেটা আগামী দিনে আসছে, আমি যেটা বলবো এই যে কেন বলতে পারেন যে কেন আমরা এটা বিরোধিতা করছি। এবং আমাদের বক্তব্য এটা আমি এখনও বলছি বা আমরা বলছি বাড়ানোর দরকার নেই। কেন আমি বলছি? কারণ স্বীকার করে নিয়েছে 16টা শহর আছে ত্রিপুরা রাজ্যে, এই 16টা শহরে, এটা আমার বক্তব্য না কিন্তু নিগমের বক্তব্য আমি বলছি, নিগম যে ট্যারিফ পিটিশন করেছে সেখানে দেখেছে 16টা শহরে 60% নিচে বিল হয়, তাহলে 40% বিলই হয় না, টাকা আদায় হয় না। আর রুরাল এরিয়া, গ্রামীণ এলাকার সম্পর্কে 50% অনেক নিচে, বুঝতে পারছেন? তাহলে আমি যদি 100% বিলিং না করতেও পারি, 80% বিলিং করা যায়। 80% বিলিং করলে কিন্তু এটা প্রফিটেবল অর্গানাইজেশন হয়ে যায়। এবং সেই বিলিংয়ের এগেনস্টে যদি টাকাটা আদায় করতে পারি, ট্যারিফ বাড়ানোর কোনো দরকার আছে? কোনো প্রয়োজনীয়তা আছে? নাই। দ্বিতীয় যেটা ট্রান্সমিশন লসের কথা বলছেন, এটা নির্ভর করে টেকনিক্যাল ফল্ট কত দূর করা যায়। তার জন্য তো প্রচুর সেন্ট্রাল স্কিম আসছে। আমাদের সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট এখনও কাজ শেষ করতে পারি, এটা শেষ করার কথা 2019-এ, এখনও কাজ শেষ করছে, যদিও কিছু উদ্বোধন করছে এখনও। এইটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট, সেখানে গিয়ে এটা করতে পারে, করে না কেন? করলেই তো এখানে কমে যায়।
ট্রান্সমিশন লসটা কমে যায় এবং গ্রাহকের উপরে কোনোটা পাস করার কোনো দরকার নেই। এই যে নিগমটা যে প্রফিটে এসছে এই কাজগুলো করেই কিন্তু জায়গাতে, এবং তিনি যখন বিরোধী দলের নেতা ছিলেন এই বিধানসভায় দাঁড়িয়ে তিনি যেই যুক্তিগুলি দেখিয়েছেন এগুলি কিন্তু আমি বলেছি, যা যা বলেছেন এই ব্যবস্থা নিন, তাহলে তো আর বাড়ানোর দরকার নেই। তিনি প্রতিটা ওনার বক্তব্য কিন্তু একটাও আমার বক্তব্য না, এবং আমি সেই দিন যেগুলো বলেছি উনি বিরোধী দলের নেতার সময় কিন্তু থাকার সময় এই প্রশ্নগুলো তুলেছে। আমরা কিন্তু যুক্তি দিয়ে শুনেছি, অফিসারদের ডেকেছি, কিছু করণীয় থাকলে করো, ইমপ্রুভ করেছে, এবং এখানে ইঞ্জিনিয়াররাই তো এটাকে একটা ভালো জায়গাতে নিয়ে গেছে। কাজেই এই যে দাম বাড়ানোর যৌক্তিকতা নেই বলে এই কারণে আমরা মনে করি এবং এটা প্রত্যাহার করা উচিত বলে মনে করি। এখন আমি যেটা বলবো যে মূল বিষয় যেটা, যে কেন এই যে এই মিটার, স্মার্ট মিটার সম্পর্কে আমাদের বক্তব্যটা পরিষ্কার। মিটার থাকতে হবে, মিটার বিরুদ্ধে আমরা না। প্রযুক্তি উন্নত হোক, এটার বিরুদ্ধে না। উন্নত প্রযুক্তি আমরা চাই, কিন্তু উন্নত প্রযুক্তি যদি কমার্শিয়াল আউটলুকে হয়, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে জনগণের স্বার্থকে বিসর্জন দিয়ে, এই জায়গাটা আমাদের কিন্তু আপত্তি আছে। তাহলে কী হবে? পকেট কাটা হবে, মানুষের সর্বনাশ হবে। এবং এই প্রযুক্তি কাজে লাগে, এবং স্মার্ট মিটার সম্পর্কে বক্তব্য যে বিষয়গুলি এসছে, এবং আমরা যখন সরকারে ছিলাম স্মার্ট মিটারের প্রস্তাব যখন ওয়ার্ল্ড ব্যাংকের থেকে আসে, ওয়ার্ল্ড ব্যাংকে তাদের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছিল, এবং ওয়ার্ল্ড ব্যাংকের অফিসারে প্রশ্ন করা হয়েছিল যে ওয়ার্ল্ডে তো অনেক জায়গায় স্মার্ট মিটার ইউজ করেছে, আপনাদের এক্সপিরিয়েন্স কী? একজন অফিসার বলেছিল কিছু অবজেকশন আছে, কিছু কিছু বিষয় সম্পর্কে প্রশ্ন উঠছে, এইটুকু বলেছিল। আজকের কথা নয়, এটা 2016 সালের কথা বলছি, প্রথম যখন ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে প্রজেক্টটা দেওয়ার জন্য আসে। তো এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট, এবং সেই অনুযায়ী কিন্তু চান্স নিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন এই যে ওয়ার্ল্ড ব্যাংকের স্মার্ট মিটারগুলো তৈরি হচ্ছে, এটা বর্ডারটা কার এবং এটা কে দেখছে? ব্যাকগ্রাউন্ডে প্লেয়ার হলো টাটা এবং আদানি। টোটাল মিটারের সংখ্যা কত? তখন ছিল 26 কোটি, এখন এটা তারাই বলছে গ্রাহক বেড়েছে, স্বাভাবিক এটা 27 কোটির উপরে হবে। তাহলে এটা থ্রুআউট দি কান্ট্রি, আমি না কমিয়ে বলছি, আমি সংখ্যা অনেক বেশি হবে। আমি গভর্নমেন্ট রিপোর্টটা বলছি, আমার রিপোর্ট না, কিন্তু সরকারি রিপোর্টের ভিত্তিতে আমি বলছি। এখন এটা 27 কোটির উপরে হবে। তাহলে এই মিটারগুলোর দাম কত হবে? প্রায় 2.5 লক্ষ কোটি টাকার কাছে হবে, এবং এই দাম নিয়েও বিতর্ক আছে। অ্যাকচুয়ালি দামটা 7 থেকে 8 হাজার। ভবিষ্যৎ দিন এটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারবে না। কিন্তু এই স্মার্ট মিটার সম্পর্কে ফার্স্ট কোয়েশ্চেন হলো, যদি এটার কোনো টেকনিক্যাল ফল্ট ধরা পড়ে বা খারাপ হয়, কে রিপ্লেস করবে? আগে তো যেটা রিপ্লেস করতো নিগম, কিন্তু এখন নতুন অর্ডারে কে রিপ্লেস করবে? নাই, কিচ্ছু নাই। তাহলে এটা গ্রাহককে বহন করতে হবে। গ্রাহকের পক্ষে, একটা গরিব গ্রাহক অ্যাট এ টাইম যদি মিটারটা খারাপ হয়, আর একটা মিটার কিনতে পারবে 7 থেকে 8 হাজার টাকা দিয়ে, সেই মিটারটা কিনতে পারবে গ্রাহকের, গরিব গ্রাহকের উপর সম্ভব? এটা পরিষ্কার হওয়া উচিত স্মার্ট মিটার লাগানোর আগে। দ্বিতীয় যেটা, এই স্মার্ট মিটারের মধ্যে যেটা লক্ষণীয়, যে এই যে এখন ধরুন সাবসিডি কোথাটা বিলে রাখা থাকে, যেটা বামফ্রন্ট সরকার সময় চালু করেছে 40 কোটি টাকা, এখন গিয়ে নতুন এটা যখন আসবে সাবসিডি একবারে ডিবিটি সিস্টেম হয়ে যাবে, ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার। ওই যে ইয়ের মতো আপনাদের সিলিন্ডার বলেছিল যে কোনো চিন্তা নেই, ভালো করে আসবে, আপনারা এটা মেনে নিয়েছে পাবলিক। এখন তো ভালো করেই জানেন কি আসছে কি পাচ্ছে, সাধারণ ভালো করে জানে, এটা গ্যাসের মতো অবস্থা। এখানে গিয়ে সাবসিডির টাকাটা ওই সিস্টেমে গিয়ে স্মার্ট মিটারের মাধ্যমে এই রিডিংটা নিয়ে তারা এটাকে ওইখানে ওই সিস্টেমে যাবে। এটা হলো তাদের ফিউচার প্ল্যানিং। আমরা আশঙ্কাগুলো এই কারণেই করছি। এবং এখানে গিয়ে যেটা রিভাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম, যেটা চালু পুনর্গঠিত বিতরণ ক্ষেত্র, এখানে গিয়ে যে লাভজনক এলাকাগুলো বেছে নেবে। এটা কিন্তু সবচেয়ে কী হবে জানেন, এই যে টোটাল ইন্ডিয়ার সমস্ত স্মার্ট মিটারের যে ডেটাটা, এটা সেন্ট্রালি গিয়ে একটা বেসরকারি সংস্থার হাতে যাবে। সেই বেসরকারি সংস্থা যখন কন্ট্রোল করবে, সে দিল্লিতে বসে দেখবে কোন জায়গাটা লাভজনক। ধরুন আগরতলা শহরটা লাভজনক, এখানে ঘনবসতি এবং কমার্শিয়াল বেশি, সে এখানে এসে বলবে আমি এই জায়গার সাপ্লাইটা নিয়ে নিলাম, কিন্তু সে গন্ডা ছড়া যাবে না। সে যাবে কি করবো সামনে। আমি প্রথমেই যেটা বলবো
সম্ভবত তিনি প্রেস মিটটা করেছেন আমার ধারণা, আমি বলছি, কারণ একটা সিপিএমের ডাকে একটা বিক্ষোভ ছিল নিগমের সামনে, এবং তখন কিছু বক্তব্য উপস্থাপিত করা হয়েছিল এবং সারা রাজ্যে মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে এবং আন্দোলন চলছে। এটা জবাব দিয়েই করতে গিয়ে কালকে আমি শুনেছি, প্রেস মিটটা শোনার সুযোগ পরে আমি দেখে নিয়েছি। প্রথম যেটা তিনি বলেছেন গ্যাসের মূল্য বৃদ্ধি, হ্যাঁ মূল্য বৃদ্ধি হতে পারে, কিন্তু তার জন্য কি ট্যারিফে পিটিশন জমা দিতে হবে? এবং এটা নির্ভর করে একটা সংস্থার আয় ব্যয়ের উপর। তা আমাদের সময় যখন আমরা সরকারে ছিলাম প্রতি বছরই 3-4 বার গ্যাসের দাম বাড়ত, কিন্তু আমরা তো ট্যারিফ পিটিশন জমা দিইনি, শুধু একবার সামান্য কিছু বাড়িয়েছিলাম। কিন্তু আমি মনে করি না এখনও যে এই গ্যাসের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে এই বাড়ানোর দরকার আছে। সেটা আমি ব্যাখ্যা দেব। ডলার সম্পর্কে যিনি আমাদের পার্টি সেক্রেটারি বলেছেন, এটা নতুন না, ডলার তো পুরনো। তো ডলারের দাম বাড়ছে কমছে, এটাকে গ্রাহক কেন দায়ী তো হলো নরেন্দ্র মোদী সরকার। আমার ভারতবর্ষের টাকার দাম এখন নেই 86 টাকার ও 87 টাকা, কোন সময় 89 টাকা পর্যন্ত উঠেছে $1 এগেইনস্টে। দায়ী তো ভারত সরকারের নীতি, এটা দায়ভাগ গ্রাহক বহন করবে কিনে, এবং এটা গ্রাহক উপরে চাপিয়ে দেবেন কেন? এটা তো ঠিক না। বিজ্ঞম নিগম তৈরি করে নিয়ে বলেছেন বেসরকারি, মোটেই না, আমরা করতে চাইনি। আর তিনি বলতে গিয়ে বলেছেন এটা নাকি ইউপিএ গভর্নমেন্টের জন্য। 2003 অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, তিনি বিদ্যুৎ বিল 2003 পেশ করেছেন, হইচই হয়, বামপন্থীরা চরম বিরোধিতা করে। তখন সন্তোষ মনদেবকে চেয়ারম্যান করে একটা সম্ভবত সাবজেক্ট কমিটি বলতে পার্লামেন্টে, তাই তো? এবং এই কমিটির রিপোর্ট পাওয়ার পর গিয়ে 2003-এ, এবং এই বিজেপি কংগ্রেস দুই দলই সমর্থন করেছে বিলকে, বামপন্থীরা বিরোধিতা করেছে, মানে চরম বিরোধিতা করেছে, আইনটাকে পাশ করিয়ে নিলেন। তখন গিয়ে সরকারি দপ্তর যেগুলো ছিল তাদেরকে বাধ্য করলো যে তোমরা সরকারি দপ্তর রাখতে পারবে না, কোম্পানিতে পরিণত করতে হবে। আমরা রাজি হইনি। অনেক, আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে অনেক পিছিয়ে, আমরা প্রায় সর্বশেষই বলা যায়, আমরা এটাকে বাধ্য হয়েছি 2005-এর 1 জানুয়ারি থেকে আমরা এটাকে কোম্পানিতে পরিণত করছি। তিনি বলেছেন বেসরকারি নো, এটা 100% সরকারি শেয়ার হোল্ডার, অ্যাসেট প্রপার্টি গভর্নমেন্টের, এটা একটা শেয়ারও সরকারের মানে বেসরকারিতে দেওয়া হয়নি। কাজেই যে বক্তব্য, এ বক্তব্য সঠিক না। দ্বিতীয় যেটা বলেছেন যে তারা 18 মানে 2017-18 অর্থবর্ষ পর তারা সরকারে এসছেন, 21 সাল পর্যন্ত তারা বাড়াননি, দরকার ছিল না তো। বামফ্রন্ট সরকার এমন একটা নিগম তৈরি করে দিয়ে গেছেন যেটা লাভজনক ছিল, আয় ব্যয় প্রায় একটা ভালো জায়গায় ছিল, একটা ফান্ড ছিল, বলতে দ্বিধা নেই 300 কোটি টাকার উপরে জমাকৃত টাকা ছিল। আমার মনে হয় 2018 পরের থেকে 21 পর্যন্ত এগুলি মোটামুটি যা করার শেষ করে নিয়েছেন বোধ সম্ভবত, আর কি সেটা তারাই বলতে পারবেন। তারপরে গিয়ে তারা বলেছেন যে তারা 22-23 এবং 23-24 গিয়ে দাম বাড়িয়েছেন। প্রশ্নটা হলো দাম বাড়ানোর সম্পর্কে কোথায় কোথায় বলছেন বামফ্রন্ট সরকারের সময় 116%। আমি জানার জন্য আপনাদেরকে বলছি, আগেও বলেছি, যে বিদ্যুৎ সরকার যখন বিদ্যুৎ ব্যবস্থা চালনা করতেন 2005-এর আগে, যখন কোম্পানি হয়নি, তখন তো মানুষ বিদ্যুতের দামই দিতেন না। 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এটা কোনো মিটার টিটার এগুলি তেমন কোনো বাংলায় ছিল না। ওই কেউ 15, 20, 25 টাকা দিতেন। সরকার যখন বলল কোম্পানি হওয়ার পর এটা না লাভ না লোকসানে যেতে হবে, তখন গিয়ে এই মিটার ব্যবস্থা, মিটার চালু করা, তারপরে গিয়ে বিলিং করা, টাকা তোলা, এই সমস্ত শুরু হলো। এবং শুরু হওয়ার পর গিয়ে তখন বলছে যে 116% বিদ্যুৎ দাম বাড়ে। আরে কী কারণ? যার কোনো দামই নেই। এখন এখানে যদি 1 টাকা দাম ধরে তাহলে কত পার্সেন্ট বাড়লো? 2 টাকার দাম ধরলে কত বাড়লো? এবং 2.5 টাকা, 3 টাকা, 4 টাকা, এবং এটা গড় ছিল গিয়ে বামফ্রন্টের সময় সর্বশেষ গড়ে কোথায় আমি বলছি 2018 মার্চ পর্যন্ত 3 টাকা 99 পয়সা।
এখনও আছে রেকর্ড। এটা অবশ্য কালকে তিনি অস্বীকার করেনি, আমি দেখেছি খুব কেয়ারফুলি অ্যাভয়েড করে গেছেন, এই নিয়ে কিছু বলেননি। এখন কত গড়? এখন তো গড় আমার যা মনে হয়, আমি হিসাব করে যা দেখেছি, প্রায় 60 টাকা 92। আমি জানি না এই যে পার্সেন্টেজ যেটা বলছে, সে পার্সেন্টেজটা আমি রেগুলেটরি কমিশন হিসেবে ভিত্তিতে বলছি। রেগুলেটরি কমিশন যে পাস অর্ডার দিয়েছে, এটা দেখে যেটা দেখলাম প্রায় 60 টাকা 92 পর্যন্ত, এই 77 পয়সা যুক্ত করে সর্বশেষ যেটা বাড়িয়েছেন এটা যুক্ত করে গিয়ে অ্যাভারেজ হয়ে যায় প্রায় 60 টাকা 92 কাছাকাছি। কত পার্সেন্ট বাড়ছে সেটা আপনারা ঠিক করুন, এখন এটা তারাই বলতে পারবে। দেন এখানে গিয়ে যেটা সানরি, যেটা এরিয়ার ঠিক আছে। এখন এরিয়ার বামফ্রন্টের সময় এরিয়ার এরকম আদায় করেছে, একসঙ্গে কোনো দিনই আমরা এরিয়ার পাস করিনি, ধীরে ধীরে। তখন এরিয়া মানে কি সামান্য টাকা, আর এখন এরিয়ার মানে বিশাল পরিমাণ টাকা। এক একটা বিল দেখলে মানুষ অনেকটা মানে কী ব্যাপার, আমার এত টাকা এরিয়ার কোত্থেকে আসছে। সানরি নাম দিয়ে এরিয়ারটা যেটা ঢুকিয়ে দিয়েছে। এবং এখানে এপ্রিল 1 তারিখ থেকে এটা তুমি ইনস্টলমেন্টে নাও, যদি এটা নিতে হয় পাস অর্ডার দিয়ে থাকে 8-10টা ইনস্টলমেন্টে নাও, তাহলে তো মানুষ এটা লাগবে না। এবং সেখানে গিয়ে দেখা যায় সানরি নাম দিয়ে এরিয়ার বিরাট অঙ্কের টাকা ঢুকিয়ে দিয়েছেন, বিশাল বিশাল বিল আসছে। এবং এখানে গিয়ে যেটা আমরা লক্ষ্য করলাম যে নিগম এখানে গিয়ে বলছে যে আমরা তো সরকার থেকে কোনো হস্তক্ষেপ করি না, কিছু করি না। কে বলেছে? সরকারের অনুমোদন ছাড়া দাম বাড়ায় এগুলো, এটা তো নিগমের ব্যাপার। তো নিগমের ব্যাপার হলে তাহলে নিগমটা কার? 100 কোনো অন্য লোক কিন্তু নেই, তাহলে হলো। এবং এমডি বা সিএমডি থাকে তিনি, এই হলো প্রোডাক্ট একটা। তো এখানে গিয়ে এটা সরকারের কোনো হস্তক্ষেপ নেই। সরকারের কোনটা বাড়াবে কোনটা কমাবে এটা সরকারের সাধারণত জানায়, নিগমই করে কিন্তু সরকারকে জানায়। কারণ যেহেতু 100% শেয়ার সরকারের, এখন এটা বেসরকারিকরণ করেছে কিনা বা অন্য কিছু করেছে সেটা আমি বলতে পারবো না। যাই হোক, এখন রাজ্য কোনো বিদ্যুৎ আইন সংশোধন করে নাই। আরে কী কারণ? বিদ্যুৎ আইন 2003, এটা তো সেন্ট্রাল অ্যাক্ট, এটা বাদ দেয়। এবং কেন্দ্রের ক্ষমতা, রাজ্যের যে ক্ষমতা ছিল এটা সবটা কেড়ে নিয়েছে নতুন আইনে। তিনি একটা বড় বলবেন না কেন্দ্রের কথা, কারণ বললে হয়তো বা অসুবিধায় পড়ে যাবেন। এটা তো সেন্ট্রাল অ্যাক্ট। এবং সেখানে গিয়ে 2003 বিদ্যুৎ বিলে এটা যে সরকার এখানে রিবেটের কথা বললেন। রিবেট আগেও ছিল, রিবেট এটা সিস্টেম। এবং রিবেট শুধু এই ক্ষেত্রে আপনাদের জানার জন্য বলছি, এগুলো ওনার বলা উচিত ছিল। যেমন ধরুন, যে বিদ্যুৎটা কিনি আমরা এই পাল্লাটানা, মনার চক বা নর্থ ইস্টের থেকে, এখানে রাইট টাইমে পেমেন্ট করলে কিন্তু রিবেট পাওয়া যায়। এটা রাইট টাইমে পেমেন্ট করলে রিবেট পাওয়া যায়। কিনে যদি আপনি রাইট টাইমে টাকাটা না দেন তাহলে আপনাকে পেনাল্টি দিতে হবে। সেই পেনাল্টিটাকে কিন্তু পাস অর্ডার হবে কার উপরে? গ্রাহকের উপর, যদি রাইট টাইমে পেমেন্ট না করে। আমার মনে হয় বিশাল অঙ্কের টাকা বিদ্যুৎ কিনে দেয়নি, কারণ এবং এর জন্য পেনাল্টি বহন করতে হচ্ছে। দেনায় এই কোম্পানি অনেকটা মানে কি বলবো, ঘাটটা নুয়ে ফেলেছে। কোম্পানির দালানোর মতো অবস্থা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এটা তো ছিল না আগে, এরকমটা তো ছিল না। এবং ব্যালেন্স শিট পজিশন ভালো ছিল। একবার গভর্নমেন্টকে ডিভিডেন্ড দিয়েছি আমরা লভ্যাংশ, আরেকবার তো ইনকাম ট্যাক্স এসে থাবা দিয়ে টাকা নিয়ে গেছেন যে তোমরা লভ্যাংশ টাকা দিলে না কেন। পরে আমরা মামলা করেছি, এটা গভর্নমেন্টের অ্যাসেট প্রপার্টি, এখন কোম্পানিতে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত মামলায় গিয়ে ট্রাইব্যুনালে কোম্পানি জিতেছে। তো এই ছিল কোম্পানির অবস্থা। এবং এখানে গিয়ে গুগল পেমেন্ট করলে রিবেট পাবেন। গুগল পেমেন্ট করতে তো নিষেধ করে না কেউ, গুগল পেমেন্ট করুক। আমরা তো কোনোদিন প্রযুক্তির বিরোধিতা করছি না, এটা আলাদা কিছু না। কিন্তু 10 টাকা রিবেট, এতে 10 টাকা কম পাবে, ঠিক আছে। এই 10 টাকাই শেষ কথা, এটা তিনি বোঝানোর চেষ্টা করছেন। এবং ফুয়েল পারচেজ কস্ট অ্যাডজাস্ট করা, এটা নির্ভর করে সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর, কোম্পানির ইচ্ছা অনিচ্ছার উপরে অ্যাডজাস্ট করা, যেটা সিস্টেম। ট্রান্সমিশন ট্যারিফ বেড়েছে বলেছে। হ্যাঁ, ট্রান্সমিশন ট্যারিফ সামান্য কিছু বাড়তে পারে, কিন্তু উল্টো দিক থেকে একটা প্রশ্ন করছি আমি। এগুলি নিশ্চয়ই জানেন, আপনাদেরও জানার দরকার, কারণ জনসমক্ষে তুলে ধরা উচিত। এই যে পাল্লাটানার থেকে যে বঙ্গাইগাঁও লাইনটা, আমরাই ত্রিপুরা প্রথম লড়াই করেছিলাম যে এখানে যে এটা পাওয়ার গ্রিড না, এটা পাওয়ার গ্রিড থাকবে, কিন্তু এটা শেয়ার নর্থ ইস্টের 7টা স্টেটকে দিতে হবে।
লড়াই করে আমরা নর্থ ইস্টে 7টা স্টেট ঢুকেছি। মুখ্য ভূমিকা ছিল তখন ত্রিপুরার। এবং এখান থেকে জানেন কি না আপনারা, একটা বিরাট টাকার লাভ আসে। আমার যা মনে পড়ে, খুব পুরনো কথা তো সব মনে নেই, এবং বৎসরে 2.5 কোটি 3 কোটি টাকার মতো অনেকটা বিনা পুঁজিতে ব্যবসার মতো আর কিটা এই শেয়ারটা নেওয়াতে এই প্রফিটটা আসে। এটা কিন্তু ব্যালেন্স শিটে ঢুকে নিগমের, এতে এই সাবসিডিটা কিন্তু গ্রাহক পায়। এই লভ্যাংশটা যখন ঢুকে গ্রাহক পায়, বিদ্যুতের দামটা কমে, এবং এই ব্যবস্থাপনা ছিল। কাজে এখন ট্রান্সমিশন ট্যারিফ যেটা বেড়েছে, সঙ্গে তো ট্রান্সমিশন ট্যারিফ আবার কিছু আদায়ও হয়, এবং ট্রান্সমিশন ট্যারিফ ধরেই কিন্তু এই যে বিদ্যুতের দামটা নির্ধারণ হয়েছে, গ্রাহক যেটা দিচ্ছে এটা কিন্তু ইনক্লুডিং ট্রান্সমিশন ট্যারিফ, গ্রাহক যে টাকাটা দিচ্ছে এটা যুক্ত করে কিন্তু দিচ্ছে। সুপ্রিম পাওয়ার আমিও বলছি, কিন্তু রেগুলেটরি কমিশনের কাছে ব্যালেন্স শিটটা সাবমিট করে কে, দাবিটা সাবমিট করে কে? নিগম ব্যালেন্স শিট এবং তার দাবিটা সাবমিট করে, এবং দাবি সাবমিট করার পরে না তারপর তারা এটা বিচার বিশ্লেষণ করে ঠিক করে। এখন সেই দাবিটা করবে না করবে এটা কিন্তু নিগমের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর, এটা ম্যান্ডেটরি না। ব্যালেন্স শিট জমা দেওয়া বাধ্যতামূলক, কিন্তু ট্যারিফ বাড়ানোর যেটা এটা নির্ভর করে দাবির উপর, তাদের লিখিতভাবে দাবি পেশ করতে হবে। এবং বলতে গিয়ে এটাও বলেছেন যে এই তো কিছুদিন আগে ট্যারিফ বৃদ্ধির কোনো পিটিশন নেই, 2 জন মাত্র পিটিশনার বলেছেন। একজন বোধহয় আমার মনে হয় নাম বললেননি, জিতেন চৌধুরী। জিতেন চৌধুরীর আইডেন্টিটি কি? তিনি একজন মানে কি, এই রাজ্যের একজন বিরোধী দলের নেতা, এ রাজ্যের একটা পার্টির সেক্রেটারি, এবং রাজ্যের মধ্যে একটা অন্যতম বৃহত্তম দল তো বলা যায়, বৃহত্তম মানে এখন গভর্নমেন্ট বাদ দিলে সেকেন্ড লার্জেস্ট পার্টি আমি যদি বলি, লেজিসলেশনের কোশ্চেনে বলছি আমি, সেইখানে দাঁড়িয়ে অন বিহাফ অফ পাবলিক উনি কিন্তু পিটিশনটা দাখিল করেছে, এবং বলে মাত্র 2 জন। তো 2 জন কে? জিতেন চৌধুরী আইডেন্টিটি কি নাম নেবে? তারা কৃষকের দায়িত্ব নেবে? কোথাও কিন্তু সেই দায়িত্ব নেবে না। তাহলে কী হবে? দেশের একটা বিরাট অংশে মানুষ ভবিষ্যৎ দিনে বিদ্যুৎ পাওয়া থেকে বঞ্চিত হতে পারে। কারণ ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো বেসরকারিকরণ করার পরও আমি যতটুকু জানি এখনও 70% সরকারি হাতে। যখন ডিস্ট্রিবিউশন কোম্পানিটা লস হয়ে যাবে, এটা দেউলিয়া ঘোষিত হবে, অটোমেটিকলি তখন প্রাইভেট প্লেয়ার ঢুকে যাবে। যেমন আপনাদের কোম্পানি, এই যে ত্রিপুরার এই কোম্পানি, খবর আপনারা জানেন কি না, তারা প্রকাশ্যে এটা বলে না। আমার কাছে যতটুকু খবর বা পাবলিক যারা এগুলি নিয়ে ঘাটাঘাটি করেন, খবর যতটুকু, প্রায় 700 থেকে 800 কোটি টাকার উপরে দেনা। এই দেনা যদি চলতে থাকে, কোম্পানি একটা আছে, বেশি দিন যদি কোনো একটা কোম্পানি লসে রান করে, এটা দেউলিয়া হয়ে যায়, এবং কখন কী হবে এটা বলা যায় না। এবং এটা হলো বেসরকারিকরণ করার একটা স্টেপ। কোম্পানিটা যদি দেউলিয়া হয়ে যায়, জেনারেলি তখন বেসরকারিকরণ করার একটা স্টেপ, তখন গিয়ে কোম্পানিটা বিক্রি করে দেবে। বিক্রি করে যেমন 5টা ডিভিশন অটোমেটিক্যালি দেখেছেন ফ্র্যাঞ্চাইজির নামে তুলে দিয়েছে, ফ্র্যাঞ্চাইজির নামে। শেষ পর্যন্ত কৈলাসহরটা তো পালিয়ে গেছে। এবং এখানে জানেন কি না, যা খবর 100 কোটি টাকার উপর নিগম থেকে বিদ্যুৎ নিয়েছে, এই টাকা পরিশোধ করে নাই, কিন্তু পাবলিক থেকে টাকাটা তুলে নিচ্ছে। মামলা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে, কি টার্মস অ্যান্ড কন্ডিশনে 5টা ডিভিশন দেওয়া হয়েছে। কেন এর এগেনস্টে ওয়ারেন্ট হবে না? কেন ব্যবস্থা নেওয়া হবে না? কেন টাকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে না? আমি আপনাদের জানার জন্য বলছি, পাঞ্জাব বিদ্যুৎ নিয়েছিল আমাদের নিগম থেকে, টাকা দেয়নি। আমরা হাইকোর্টে মামলা করে 1.5 কোটি টাকার জন্য মামলা করেছি, মামলা করে সুদ সহ টাকা আদায় করে নিয়ে এসেছি। আমি পুরনো কথা বলছি, এটা সিস্টেমটাই, অ্যাক্টের মধ্যে প্রভিশন আছে এটা। কিন্তু তাহলে এখানে কেন কি ব্যবস্থা নিয়েছে পাবলিক তো জানে না, এবং বাকিগুলো কিন্তু একই অবস্থা হবে, এবং বিরাট অঙ্কের টাকা সেখানে এগুলো হচ্ছে। এতে এই কারণে তো কোম্পানি লস, এই কারণেই তো দাম বাড়াতে হয়, দাম বাড়ানোর প্রশ্নটা আসে। এবং এই পরিস্থিতির মধ্যে আরও যেটা করবে যে এই ডেটাগুলি সেখানে তারা নিয়ে এখন ইন্টারনেট টোটাল, এটা কিন্তু একটা নেট সিস্টেমে, কালকে এটা মিনিস্টারও বলেছে, আমিও স্বীকার করি, একটা ইন্টারনেট সিস্টেমে যে টোটাল সিস্টেমটা চলে আসবে। কিন্তু এই যে সিস্টেমটা এটা মধ্যে আসবে, কোথাও যদি ব্রেকডাউন করে তাহলে কী দাঁড়াবে অবস্থাটা? এই ব্রেকডাউনটা তুলতে কী সময় নেবে? এটাও তো ঠিক। আবার নেটের মধ্যে আরেকটা যেটা সাইবার, আপনারা টের পাচ্ছেন তো, ব্যাংকে হয় না এখন প্রচুর পরিমাণ সাইবারের ঘটনা ঘটছে, ক্রাইম। হ্যাঁ, সাইবার ক্রাইম যেটা আর কি, সাইবার ক্রাইম। এবং এই সাইবার ক্রাইমের ঘটনা তো ঘটতে পারে নেট সিস্টেমের মধ্যে।
এই বিষয়গুলি আরেকটু মানুষকে পরিষ্কার হওয়া উচিত, আরেকটু জানা উচিত। আমরা এই বিষয়গুলি বললে কি আমরা কি মানে প্রযুক্তির বিরোধিতা করছি? মোটেই না। এবং এই কারণে আমরা এগুলি নিয়ে সন্দেহ প্রকাশ করছি। এবং এখানে গিয়ে এই যেটা আপনার এই